যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ। পিলারের বিয়ারিং প্যাচ মাথায় পড়ে পথচারী নিহত, ভোগান্তিতে যাত্রীরা। সংঘর্ষের রাজনীতি করলে ফেরত যেতে হবে শেখ হাসিনার আমলে, বললেন আমির খসরু। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জোটের রাজনীতিতে দলীয় প্রতীকে ছোট দলগুলোর বিপদ। আরপিও সংশোধনীর আগের বিধান বহাল রাখতে ইসিকে বিএনপির চিঠি। পাহাড়ে ভাড়ায় মিলছে আরাকান আর্মির অবৈধ অস্ত্র, দেশে ঢুকছে সীমান্ত দিয়ে। নির্বাচন সামনে রেখে বাড়তি চাহিদা। মালয়েশিয়ায় ৪৭তম আসিয়ান সম্মেলন শুরু। ট্রাম্পের উপস্থিতিতে কম্বোডিয়া থাইল্যান্ড ঐতিহাসিক শান্তি চুক্তি সই। এবং নারী বিশ্বকাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। একের পর এক হারে বিপর্যস্ত টাইগ্রেসরা। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মেট্রো রেল চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত স্প্রিং বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুপুরের দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্প্রিংটি ছিটকে পড়ে ওই তরুণের মাথায় লাগে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও 2 জন আহত হয়েছেন। স্প্রিংটির ওজন 40 থেকে 50 কেজির মতো হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফিরে যেতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, শেখ হাসিনা পালানোর 14 মাস পরেও দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে পারেনি। দুপুরে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আমির খসরু আরো বলেন, সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা সবাই একটি দল ছিল, কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি, নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যাই তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। এখানে আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। জুলাই সনদে সবাই স্বাক্ষর করলে তা হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার পূর্ণাঙ্গ দলিল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি যেন অসাংবিধানিক না হয়। এখনো এনসিপি সহ 2-1টি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি, কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানুগ সমাধান হবে, তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন। তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো, আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ গড়তে পরাশক্তি বাধা হতে পারবে না এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে বললেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন আক্তার হোসেন। জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন। নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শেখ হাসিনা সরকারের আমলে গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলার পরবর্তী শুনানির দিন পিছিয়ে 23 নভেম্বর ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত। এদিকে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে 24 নভেম্বর ঠিক করা হয়েছে। এ মামলায় আসামিদের মধ্যে 2 সেনা কর্মকর্তাও রয়েছেন। গুমের আরেক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 11 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় পরবর্তী শুনানি আগামী 2 নভেম্বর। বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জোটভুক্ত হলেও নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এমন পরিবর্তন প্রভাব ফেলবে দেশের জোটগত রাজনীতিতে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ছোট দলগুলোর জন্য এ পরিবর্তন সুখকর হবে না। আরপিও সংশোধনে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে কিনা এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। শাহালি জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে মাথায় রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওতে পরিবর্তন এনেছে সরকার। এর ফলে দেশের নির্বাচনী ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। নতুন অধ্যাদেশ বলছে জোটভুক্ত হলেও প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীক নিয়ে। রাজনীতির মাঠের ছোট দলগুলো এর সঙ্গে একমত হতে না পারলেও একে স্বাগত জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। কোনো দল যদি চান অন্য কোনো দলের বা জোটের প্রধান দলের তাদের প্রতীক ব্যবহার করবেন, এই সুযোগটাও মনে হয় থাকা উচিত। না হলে এই রাতারাতি পরিবর্তন করতে গেলে মানে অনেকে এটার জন্য এখনো রাজনীতির দিক থেকে প্রস্তুত না, অনেকে হয়তো মনস্তাত্ত্বিকভাবেও তারা প্রস্তুত না। তারা নিবন্ধন পেয়েছে তাদের ম্যানিফেস্টো নিয়ে, তারা অন্যের ম্যানিফেস্টো ভাড়া নিয়ে সেখানে তারা যে তাদের সঙ্গে যদি নির্বাচনী হতে চায়, তাহলে আমি মনে করব যে তাদের যে ম্যানিফেস্টোটা ছিল, যা দিয়ে তারা নিবন্ধিত করেছে, তার প্রতি তারা অন্যায় করছে। নতুন অধ্যাদেশের পর বড় দলের সঙ্গে জোট করেও ভোটের মাঠে আত্মবিশ্বাসী হতে পারছে না ছোট দলগুলো। ভোটের স্বার্থে এনসিপি যদি তার প্রতীক
ব্যবহার না করে ধানের শীষ করে, এইটা বরং ভোটারদেরকে, বিএনপির ভোটারদেরকে অধিকতর ইনফ্লুয়েন্স করতে পারে। স্বতন্ত্রই হইলে সেটা নাও করতে পারে। পুরো বিষয়টাই নির্ভর করবে আপনার জোটের ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো বা না দাঁড়ানো নিয়ে এটা বিষয়টা ম্যাটার করবে। বড় দলগুলোতে অনেক সময় কোন্দল থাকে, সো যখন এ ধরনের প্রতীকের বাইরে কেউ নির্বাচন করে তখন দেখা যায় যে ওই দলের যে গ্রুপিং থাকে সেটা জোটবদ্ধ যারা প্রার্থী হয়, অর্থাৎ মূল দলের বাইরে যারা অন্য প্রার্থী হয়, তাদের জন্য একটা থ্রেট তৈরি করে। সংশোধিত আরপিওতে বলা হয়েছে কোনো পলাতক আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে মত দ্বিমত আছে রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের। ভোটার সংখ্যা বাড়ানো, যত বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে তার মানে ভোটটা খুব পার্টিসিপেটরি হয়েছে, এই ক্লেইমটা তারা দাঁড় করানোর চেষ্টা করবে আর কি। বাট ওই পয়েন্ট ঠিক আছে, আওয়ামী লীগ না আসলে তো ইনক্লুসিভ ইলেকশন হবে না, কিন্তু তারা বলবে আওয়ামী লীগের কার্যক্রমে তো বাধা নিষেধ দেওয়া আছে। অভ্যুত্থান পরবর্তী যে জনমানস যারা এই ফ্যাসিবাদের নানাভাবে যারা অংশীজন সহযোগী ছিলেন, পরিস্থিতি হচ্ছে তাদের পক্ষে এখন জনগণের কাছে যাওয়ার মতন কোনো রাজনৈতিক সামাজিক অবস্থাতে নেই। তবে বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মীরা মনে করেন ভোটের মাঠে অন্যতম প্রধান স্টেক হোল্ডার দেশের রাজনৈতিক দলগুলো। তাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী আনার আগে তাদের মতামত নেওয়া উচিত ছিল সরকারের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সাথে একমত নয় বিএনপি। আগের বিধান বহাল রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এ নিয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে এবং সামনে আমরা একত্রে নির্বাচন জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো অনিয়মের খবর গণমাধ্যমকে প্রকাশ করতে হবে। উপদেষ্টা বলেন, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। এই আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলো আমরা কমায় নিয়ে আসবো। যেহেতু এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও একটা এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দ্রুতই বইমেলা হবে, তবে কবে নাগাদ অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলা একাডেমি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে 17টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বইমেলায় বই প্রকাশের ক্ষেত্রে কারো প্রতি যেন বৈষম্য করা না হয়, সবার বই যেন মেলায় স্থান পায়। এবারের বইমেলা আরও প্রাণবন্ত হবে বলে প্রত্যাশা করেন তিনি। শুনলাম কবি মোহন রায়হান তারপরে লেখকদের সাথে কথা বলবেন বলে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে যে এইবারও মেলা যাতে খুব সুন্দর হয়। একটু টাইমিং আমি জানি না বাংলা একাডেমি কি একই টাইমে করবে নাকি টাইমিংকে একটু হেরফের করবে, সে বিষয়ে আসলে ওইটা বাংলা একাডেমিরই একটা ডিসিশন। দেশে প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ করে দিচ্ছে সরকার। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রায় 260 থেকে 280টি ওষুধের এ তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান। নিউজ 24কে তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হলে এই ওষুধে 85% মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
কমে আসবে ঔষধের দামও। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। দেশে রোগীদের চিকিৎসা খরচের প্রায় 85% ব্যয় করতে হয় ওষুধের পেছনে। এর বড় কারণ ওষুধের দাম, এমন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএল থেকে মাত্র 117টি ওষুধ উৎপাদন করা হয়। বাকি ওষুধ উৎপাদন হয় বেসরকারিভাবে, যেগুলোর দাম সরকারের হাতে নাই। তাই ক্যান্সার, কিডনি বা হৃদরোগের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যয় বেড়ে কয়েক গুণ হয়। অন্তর্বর্তী সরকার এবার দেশের সাধারণ রোগীদের জন্য সুখবর দিতে চায়। প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ করার উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিউজ 24-কে বলেন, এর ফলে বাজারে অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার ও প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমে আসবে। যখন আমি কিনবো কোটি হিসাবে, তখন ওষুধের দাম এমনি অর্ধেক হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সোজা। তারপরে আমি যদি আবার বলি যে আমি এরকম প্যাকেট 10টা করে নিব না, বিকজ একজন ডায়াবেটিক রোগী 1 মাসের ওষুধ দিব, আমি প্যাকেট ওইভাবে নেবো না, আমি শত কন্টেনার। পৃথিবীর উন্নত দেশগুলো এইভাবে ওষুধ দেওয়া হয়। এটা এক এক ওষুধের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, মনে করেন ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগীর ওষুধের ক্ষেত্রে একভাবে কমানো হবে, আবার হয়তো ব্যথা কমানোর ওষুধ আরেকভাবে কমানো হবে। তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে, কাজ করছে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স সুপারিশ করতে পারে যে সরকার এইভাবে দিবে, সরকার নিজের কোম্পানি দিয়ে দিবে, সরকার বাজার থেকে কিনে দিবে, সরকার তার নেটওয়ার্ক দিয়ে দিবে, সরকার এটা ওষুধের মূল্য নির্ধারণ করে দিবে। অজস্র অপশন থাকবে, তার মধ্যে থেকে আমরা দেখবো। এটা তো আর 5-7 দিন পরে আমরা পেয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সুপারিশ অনুযায়ী তালিকার কাজ হচ্ছে জানিয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন, এই ওষুধে 85% লোকের বা 85% রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। অত্যাবশ্যক ওষুধ হচ্ছে 85% মানুষের রোগ সারানোর জন্য যে ওষুধগুলো অ্যাভেলেবল করলে সহজেই রোগগুলো আপনি অ্যাড্রেস করা যাবে, এবং যেই খরচটা ওই দেশের সরকার অথবা ওই দেশের সাধারণ মানুষের জন্য সহনীয় হবে। মূলত মানুষ ওষুধ পাওয়া, মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার চেষ্টা করব। এটা যে সকল ব্যারিয়ার আছে সেগুলোকে ডিল করব। অত্যাবশ্যকীয় ওষুধের সবগুলো সরকার নিজে উৎপাদন করবে না, অধিকাংশই বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে কিনবে সরকার। ফলে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা সঠিক নয় বলে জানান অধ্যাপক সাইদুর রহমান। শিল্প এবং জনবান্ধবের মধ্যকার ভারসাম্য রক্ষা করা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এমপিওভুক্তি সুনিশ্চিত করার সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, স্বীকৃতি পাওয়া 57টি প্রতিষ্ঠান সহ বাকি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এখনও এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে, যার কোনো সুরাহা হয়নি। এমপিওভুক্ত না হওয়ার ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা, যা প্রতিবন্ধী শিশুদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। আমাদের ন্যূনতম স্বীকৃতিটুকু নেই। আমরা আমাদের ন্যূনতম স্বীকৃতির দাবি আদায় আমরা রাজপথে নেমেছি। আমাদের শিক্ষক সমাজ স্বীকৃতি এবং এমপিওর জন্য রাজপথে নেমেছে। এটা জাতির জন্য লজ্জার, এটা সরকারের জন্য লজ্জার। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। বাজারে সরবরাহ বেড়েছে শীতের আগাম শাকসবজির। প্রান্তিক কৃষকের সবজি পাইকার ও ব্যবসায়ীরা কিনে সরবরাহ করছেন বিভিন্ন বাজারে। তবে কৃষকরা নামমাত্র দাম পেলেও লাভের অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠতে শুরু করেছে চুয়াডাঙ্গার বাজারগুলো, ফলে দামও কমে আসতে শুরু করেছে। তবে ক্রেতারা বলছেন, দাম কমলেও তা এখনো সহনশীল পর্যায়ে আসেনি। পালং শাক 14 থেকে 15 টাকা আটি, বেগুন 50 থেকে 55 টাকা কেজি, মূলা 15 থেকে 16 টাকা কেজি। বরবটির আবাদ করেছি, আগে 50 টাকার বেচছিলাম, এখন আপনার মনে করেন অর্ধেক চলেছে, 25 টাকা 20 টাকা কেজি। চুয়াডাঙ্গা জেলায় এবছর চাষিরা ভালো দামের আশায় আগাম জাতের সবজির আবাদ বেশি করেছেন। আগে বেগুনের বাজার দাম ছিল, এখন সব রকম মাল উঠে গেছে, সব সবজি উঠে গেছে, এখন সবজির বাজার কমে গেছে, অর্ধেক বাজার চলে এসেছে। ব্রহ্মপুত্র নদ ঘেঁষা ময়মনসিংহের জয়নুল উদ্যান, এখানে প্রতিদিন সকালে বসে বাজার, যেখানে মিলছে টাটকা শাকসবজি সহ মাছ মাংস। দিনকে দিন বাড়ছে ক্রেতার সমাগম, কৃষকরাও খুশি পণ্যের ন্যায্য দাম পেয়ে। ঝিনাইদহের নতুন হাট খোলার আড়ত ও কাঁচা বাজারে সবজির সরবরাহ বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি অর্ধেকেরও বেশি কমে গেছে সবজির দাম। তবে অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের কারণে দাম কম পাচ্ছেন প্রান্তিক কৃষক। আড়ত ব্যবসায়ী ও ক্রেতাদের আশা, পুরোদমে শীতকালীন সবজি আসা শুরু করলে আগামী 20 দিনের মধ্যে সবজির দাম চলে আসবে নাগালের মধ্যে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর, যেখানে পর্দা উঠেছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনের। পূর্ব তিমুরের অন্তর্ভুক্তি আর কম্বোডিয়া থাইল্যান্ডের ঐতিহাসিক শান্তি চুক্তি এবারের সম্মেলনকে দিয়েছে ভিন্ন মাত্রা। সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার উপস্থিতিতেই স্বাক্ষরিত হল বহুল প্রতীক্ষিত এই শান্তি চুক্তি। আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পর্দা উঠল 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনের। অন্তর্ভুক্তি এবং টেকসইতা প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে রচিত হল নতুন ইতিহাস। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে জোটের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল পূর্ব তিমুর। এদিকে আসিয়ান সম্মেলনে যোগ দিতে রোববার কুয়ালালামপুরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম আসিয়ান সফর, যেখানে তিনি দিচ্ছেন এই অঞ্চলের দেশগুলোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা। কুয়ালালামপুরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এবারের সম্মেলনের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তিকে। দুই দেশের মধ্যে চলা দশকব্যাপী সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে এই চুক্তি স্বাক্ষরিত হল। ট্রাম্প এবং আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে চুক্তিতে সই করেন দুই দেশের সরকার প্রধান। নিবির আমিন, নিউজ 24। এদিকে কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আবরার আল দাইয়ান। দাইয়ান, বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন চলছে? ধন্যবাদ টিপু আপনাকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সাগরিকায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দল অনুশীলন করছে টি-20 সিরিজকে সামনে রেখে। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ। সেই ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্সে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তিনি এই সিরিজকে ঘিরে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশ দল কিছুক্ষণ আগেই তারা ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন, কিছুক্ষণ পর হয়তো বোলিং এবং ব্যাটিং প্র্যাকটিসও করবেন। যেমনটি বলছিলাম, লিটন দাস প্রেস কনফারেন্সে এসে আমাদেরকে জানিয়েছেন এই সিরিজে তিনি তার দল নিয়ে যে পরিকল্পনা করছেন, সেই সঙ্গে লিটন একটি বিষয়ে পরিষ্কার করে জানিয়েছেন যে এই সিরিজ সহ আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে তার দলের ব্যাটসম্যান বোলাররা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে, সেটি অধিনায়ক হিসেবে তিনি চান। সেই সঙ্গে ভালো উইকেটে তার দল খেলতে চায় এমনটি জানিয়েছেন। সো আমরা লিটনের সঙ্গে আসলে আরো বিস্তারিত কথা বলেছিলাম, সেই জিনিসগুলি নিয়ে লিটন আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ দল প্র্যাকটিস করছে। সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ দলের প্র্যাকটিস করার কথা রয়েছে চট্টগ্রামের এই স্টেডিয়ামে। আমার কাছে এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। দাইয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবরার আল দাইয়ান। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।